আসসালামু আলাইকুম। গ্রিন পার্টির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। গ্রিন পার্টি এখন অনেক বেশি আগের থেকে অ্যাডভান্স, বিশেষ করে আমাদের সহস্রাধিক পেজ গ্রুপ এবং জেলা শাখা, উপজেলা শাখা ভিত্তিক এবং বিষয়ভিত্তিক পেজ গ্রুপে আমরা বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে পেজ সেটা হচ্ছে বাল্যবিবাহের বিরুদ্ধে গ্রিন পার্টি এবং অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে বয়স হলেই বিয়ে দিন। সেই আলোচনার ফাঁকে আমরা এটাও আলোচনা করব বিবাহ বিচ্ছেদ কেন বাড়ছে, বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন জনাব আবু মহি মুসা, দার্শনিক, বিশিষ্ট দার্শনিক, এবং উনি গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন এম মাসুদ, গ্রিন পার্টির মহাসচিব। গ্রিন পার্টির অগ্রগতি আপনারা লক্ষ্য করছেন। আমরা এখন যেই পেজটাতে কথা বলছি সেখানে সহস্রাধিক সদস্য এখানে লাইক দিয়েছেন এবং আমাদের এরকম পেজ সহস্রাধিক গ্রুপ আছে। তো আজকে আলোচনা কথা না বাড়িয়ে আমরা আলোচনা চলে যাই। দার্শনিক আবু মহি মুসা, অনেকের মতে উনি শেষ দার্শনিক এবং ওনার পরে কোনো দার্শনিক আসবে না, কারণ বাংলাদেশের নয় তথা বিশ্বের সকল দর্শন তত্ত্বের সকল অনিয়মের বিরুদ্ধে কথা বলার বা অসঙ্গতির বিরুদ্ধে কথা বলার মানুষ দিন দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আবু মহি মুসা তাও বলে যাচ্ছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে বিবাহ বিচ্ছেদ। তার আগে আমরা কয়েক মিনিট আলোচনা করব, সেটা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের বিরুদ্ধে গ্রিন পার্টি এই পেজ থেকে যেহেতু কথা বলছি, বাল্যবিবাহ বলতে চাইল্ড ম্যারেজ বলা হচ্ছে, মানে বয়সের সেই সীমারেখাটা ঋতুচক্র দিয়েই শুরু হবে বোধ হয়। কি বলবেন আবু মহি মুসা ভাই, একটু বলবেন। আপনাকে ধন্যবাদ। সরকার নির্ধারণ করে দিয়েছে যে মেয়েদের বিয়ের বয়স হবে 18 বছর। আমি কিন্তু এর আমি একমত নই, সরকারের সিদ্ধান্তের সাথে আমি একমত নই। আমি মনে করি যে মেয়েদের প্রথম পিরিয়ড যখন হয় তারপরে সে বিয়ের উপযুক্ত হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। এরপরে বিয়ের উপযুক্ত যখন হয় তখন যদি একটা উপযুক্ত ছেলে পাওয়া যায় তাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা। আমরা বেশ কয়েকজন মনীষীর কথা জানি, আমি নামগুলো এই মুহূর্তে করতে পারি না। তারা কেউ 5 বছর, 7 বছর, 9 বছর সময় তারা বিয়ে করেছে, যারা বিখ্যাত মনীষী। তাহলে অসুবিধা কোথায়? আমার মেয়েকে যদি আমি 10 বছরের বিয়ে দিই তাতে দেশ এবং জাতির ক্ষতিটা কোথায় আছে? না, সে চাইল্ড না হলে হইতো। হ্যাঁ, পিরিয়ডের আগে যদি বিয়ে দেয় সেখানে সমস্যা হতে পারে। পিরিয়ড হয়ে গেল তাকে আপনি বিয়ে দেওয়া যাবে, কিন্তু আপনি আমার মেয়ে কত বছরে বিয়ে হবে এটা নির্ধারণ করার আপনি কি জন্য আপনি করতেছেন? কার পরামর্শে? এর পিছনে একটা ষড়যন্ত্র আছে বলে আমি মনে করি। আচ্ছা। মেয়েদের 16 বছরে মনে করেন এসএসসি পাস, তারপরে কলেজে গেল, কলেজে যাওয়ার পরে বাবা জানে না এই কলেজের নাম করে মেয়ে কোথায় গেল। এই সময়টা খুব ক্রিটিক্যাল সময় মেয়েদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এই সময় এদের চরিত্র হননের একটা মানে সুযোগ সৃষ্টি হয়ে থাকে। আমি সে পর্যন্ত অপেক্ষা করতে কেন? তার মানে মেয়েরা কলেজের নাম করে যখন বের হয়ে যাবে ঘর থেকে, বাবা তো জানলো না সে কি প্রেম করতেছে না কোনো ছেলের সাথে কোথাও ডেটিং করতেছে। মানে মারাত্মক একটা সময়। আমার কথা হচ্ছে ঝুঁকিপূর্ণ সময়। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে পিরিয়ড হওয়ার পরে যদি উপযুক্ত ছেলে পাওয়া যায় তাহলে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আমরা প্রায় শুনে থাকি পত্রিকায় যে গ্রামে যখন বাল্য বিবাহের কথা বলা হয়, ইউনো তার সৈন্য সামন্ত নিয়ে গিয়া বিয়ে বন্ধ করে দেয়। বন্ধ করে দেয়। কি দেখে বন্ধ করে? বয়স দেখে।
হ্যাঁ বয়স দেখে যে 18 বছরের নিচে 16 বছর অথবা 14 বছরে বিয়ে দিচ্ছে। 14 বছর তো মেয়ে বিয়ের উপযুক্ত হয়েই থাকে, এটা বহু ঘটনা ঘটতেছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে শারীরিক যোগ্যতা মানে ঋতুচক্র মানেই হচ্ছে বিয়ের সময়কাল নির্ধারণ করা উচিত। সেটাই। আপনি কি হ্যাঁ, বলবেন? এটা নিয়ে তো কোনো কথাই, মাননীয় এটা নিয়ে মহাসচিব, আপনি এটা ডিসকাশনের সঙ্গে সংযুক্ত থাকবেন। জি খুবই এটা নিয়ে জি এটা নিয়ে হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে তো কোনো থাকা উচিত না, সরকারি ক্ষেত্রে না। পরবর্তীকালে আপনার যে তার যদি সতীত্ব যেটাকে বলা হয় সেটা যদি আপনার না থাকে, তার জীবনে কি আছে, সে একটা ছেলের সাথে প্রেম করলো, সেখানে দৈহিকভাবে মিলিত হলো, আবার পরবর্তীকালে আরেক জায়গায় বিয়ে দিল, এটা তো হলো না। আমার কথা হচ্ছে ধর্ম কি বলছে, পবিত্র কোরআন কি বলছে, জি আমার সেদিকে যেতে হবে। বিষয়টা এতই গুরুত্বপূর্ণ এবং এটা এতই কার্যকর একটি বিষয়। এটা হচ্ছে বিয়ে মানে হচ্ছে একটা ছেলে অথবা একটা মেয়ে তাদের আসলে জীবনের সুখ দুঃখ বা প্রত্যেকটি বিষয়ই, দৈনন্দিন যে বিষয়গুলো থাকে সমস্ত কিছুর একটা অংশীদার খুঁজে নেওয়া। তো একটা ছেলে অথবা মেয়ে সে আসলে যদি পরিপূর্ণ হয়, পরিপক্ক হয়, সক্ষম হয়, সেটা দার্শনিক আবু মহিমসা খুব চমৎকারভাবেই বলল যে আসলে তার যখন ঋতুচক্র শুরু হয় অথবা সে যখন সাবালক হয় তখনই তাকে আসলে বিয়ে করানো প্রয়োজন, অথবা এটা করালে কোনো ক্ষতি নেই। আমি আসলে এর সাথে দ্বিমত পোষণ করছি না, সহমতি পোষণ করছি। আর সব থেকে বড় বিষয়, একটা সরকার বা একটা ব্যবস্থাপনা অথবা একটা রাষ্ট্র, একটা বিশ্ব, সেটার হিসাবটা আসলে বিভিন্ন রকম গড় আনুপাতিক হার নির্ধারণ করেই আসলে করে তারা। তো তাদের সাথে আসলে দ্বিমত পোষণ করছি না, কিন্তু এটা পাশাপাশি আঞ্চলিকভাবে আমাদের এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা উচিত যে আসলে যে বা যারা পরিপূর্ণ হয়ে গেছে তাদের আসলে সঙ্গী তারা যেন নির্ধারণ করতে পারে, সেটা পারিবারিকভাবে, সামাজিকভাবে, অভ্যন্তরীণভাবে, যেটা সে আসলে নির্ধারণ করা উচিত। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গ্রিন পার্টির গবেষণা পরিষদের সমন্বয়ক এলিজা রহমান, 980। আজকে আমরা খুবই আনন্দের সঙ্গে বলতে চাচ্ছি যে গ্রিন পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অন্তত আমরা কেন্দ্রীয় কমিটির 4 জন কোনো একটা বিষয় ভিত্তিক আলোচনা করছি। এতদিন তো আমরা বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করতাম। আজকে সম্পূর্ণই আলাদা আমাদের একটি পেজ, সে পেজের নামই হচ্ছে বাল্যবিবাহের বিরুদ্ধে গ্রিন পার্টি। সেখানে প্রশ্ন উঠেছে যে কত বয়স হলে সে তার সে চাইল্ড থেকে সে যে অ্যাডাল্ট হবে সে বয়সটা শারীরিক ঋতুচক্র থেকে মাপকাঠি ধরতে চেয়েছেন দার্শনিক আবু মহিম মুসা। কথা বলছিলেন গ্রিন পার্টির মহাসচিব এম মাসুদ, এবং আমি চাই যে এই সঞ্চালনটা এখন মাসুদ সাহেবই করবেন, সেই সঙ্গে কিছু সাপ্লিমেন্টারি যোগ করবেন এলিজা রহমান। জি, দার্শনিক আবু মহিম মুসা, এটার সঙ্গে একটু সংযুক্ত করতে চাইছিলাম যে সেটা হলো এই যে বিবাহ বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদের ঘটনা অহরহই ঘটছে আমাদের দেশে, এবং সেটার দর্শনের দৃষ্টিভঙ্গিতে এটার একটু ব্যাখ্যা করবেন। বিবাহ বিচ্ছেদ এটা হলো একটা সামাজিক ব্যাধি আকারে ধারণ করছে। আচ্ছা, এটা ব্যাধি, জি মানে এমন একটা পর্যায়ে গেছে। 2018 সালে পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে যে 70% নারী ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে। আচ্ছা 19 সালে বলছে যে 75% নারী ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে, এবং সেখানে তাদের অভিভাবকের কোনো দরকার পড়ছে না, অভিভাবকের কোনো পরামর্শ নাই, মানে ইচ্ছা মতো গিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে। আচ্ছা, এর কারণ কি? মানে এটা আসলে হ্যাঁ, অবশ্যই কারণ আছে। এর একমাত্র প্রধান কারণ হচ্ছে যে আমরা যে পবিত্র কোরআনের যে আদেশ, নির্দেশ, উপদেশ আছে সেগুলো আমরা উপেক্ষা করে জীবন প্রবাহ আমরা চালাচ্ছি। আচ্ছা এটা আমি বলব প্রথম কারণ। এর ফিলোসফিক্যাল কারণ হচ্ছে এখানে কিন্তু এই যে প্রতিবেদক
এটা সম্ভবত বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়েছে। তো সেখানে সেই প্রতিনিধিত্ব বলছেন যে যারা বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে জি তারা চাকুরিজীবী, কেউ ব্যবসা করে, কেউ মানে এরা সবাই শিক্ষিতা। হুম, আমি ৪৫ বছর আগে এই প্রসঙ্গে আমি বলেছি যে শিক্ষা এবং অর্থনৈতিক সচ্ছলতা মেয়েদের সহনশীলতা নষ্ট করে দেয়। তাহলে কি এরা লেখাপড়া শিখবে না? ওই যে হেফাজতের ইসলামের হুজুর উনি বলছিলেন যে মেয়েদের 4-5 বেশি লেখাপড়া প্রয়োজন নেই। এটা নিয়ে অনেকে ট্রল করছে হুজুরকে, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা আমরা যদি গভীরভাবে চিন্তা করি, মেয়েদের এই স্কুল কলেজে গিয়ে লেখাপড়ার কোনো দরকার নেই, কিন্তু লেখাপড়ার দরকার আছে, সে সাবজেক্ট হবে ভিন্ন। আপনি এখানে দেখেন, মানে আপনি বলতে চাচ্ছেন যে হাউস টিচার রেখে পড়বে, হ্যাঁ, নাকি এরকম হতে পারে যে আলাদা শিক্ষা প্রতিষ্ঠানটা একটু নারী পুরুষ আলাদা থাকা দরকার? না, আপনার তাদের জন্য সংসার টিকিয়ে রাখার জন্য যা প্রয়োজন, যেখানে যে বিষয় থাকবে, জটিলতা ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে বিষয়ে আসলে বিষয়টা সেই বিষয়ে সহজের দিকে আমরা যাব না। এখন ব্যাপার হচ্ছে আমার মা, আলোচনা আসলে বিবাহ বিচ্ছেদ। আমার মা উনি লেখাপড়া করছেন 4 পর্যন্ত। হুম, আমার দাদি, তার তার দাদি লেখাপড়া করেনি, অনেক সেই আগের কালের অনেক। এখানে একটু আপনাকে বলে রাখি যে আমাদের আলোচনার বিষয় লেখাপড়া না, মেয়েরা না, না, শিক্ষা আরে গ্রহণ আপনি করুক, আমাকে- বিবাহ বিচ্ছেদটা কেন? আমাকে বলতে দেন না, মাঝখানে ইন্টারাপশন করতেছেন আপনি। জি বলেন। আমি তো যাচ্ছি সেদিকে, কেন হচ্ছে বিবাহ বিচ্ছেদ? আচ্ছা আচ্ছা, তো মাঝখানে যদি এভাবে ইন্টারাপশন, তাহলে তো আর কথা বলা যাবে না। না না বলেন হুম। এটা অনেক কাছে আমার বলবে যে নারী বিদ্বেষী, কিন্তু না, নারী বিদ্বেষী না, আমি নারী বিদ্বেষী মোটেই না, আচ্ছা নারীদের মঙ্গল কামনা করি। আপনি যখন এই যে প্রথম কারণ হলো নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, নারী প্রগতি, নারী অনেক কিছু আন্দোলন ইত্যাদি। নারী স্বাধীনতা এটা হলো সবচেয়ে বেশি ক্ষতিকর। একটা পরিবারের নারী 80% স্বাধীনতা ভোগ করে থাকে, 80% স্বাধীনতা ভোগ করে থাকে। মাত্র 20% স্বাধীনতা হলো পুরুষের। আপনি এই নারী ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, চাকরির কথা বলা হয়, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, কিন্তু আপনার স্বামী জানে না চাকরির নামে এই মহিলা কোথায় যাচ্ছে। আচ্ছা, তারপরে বাবা জানে না কলেজের নামে এই মেয়েটা কোথায় যাচ্ছে। জি জি, আমি একটা কথা আমি বলবো, কারণ এটা বলতে গেলে সেই কথাগুলো আসবে। এখানে পুরুষ এবং নারীর মধ্যে অনেক পার্থক্য, শারীরিক, মানসিক সব দিকে। আপনার এই নারী দুটো বিষয় আপনার বড় রকমের পার্থক্য নারীদের ক্ষেত্রে। সেটা হলো সেক্স এনার্জি। পুরুষের চেয়ে নারীর 9 ভাগ, পুরুষের 6 ভাগ। এরা যখন ঘর থেকে বের হয়ে যায় তখন পুরোপুরি তার স্বাধীন। তারা কি করে আপনি অকল্পনীয়। কেন এই বিবাহ বিচ্ছেদ হবে? কেন 70%, কেন 75% বলতেছে যে গ্রামে গঞ্জে বিবাহ বিচ্ছেদের হিরে। আর এরা কি লেখাপড়া করতেছে? একজনে এমএ পাস করলো মেয়ে, কি পড়ে। আমি তো এর আগে বলেছি যে মন সম্পর্কে বলছি কি মন হলো আগ্নেয় বাষ্প, মন হলো বায়ু, পৃথিবীর বিখ্যাত দার্শনিকরা বলে গেছে। এইগুলো পড়ে এরা বিএ পাস করলো, এমএ পাস করলো, এটা কি শিক্ষিত বলা যায়? না। আপনি যদি তাকে নিজেকে কন্ট্রোল না করতে পারে তাহলে তো শিক্ষার কোনো মূল্য নেই। জি, তো কাজেই আপনি কি নারীদেরকে শিক্ষিত করার পক্ষে? আমি শিক্ষার পক্ষে। ওই শিক্ষা সেটাকে কিভাবে দিবেন? ওই শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবে যদি সে না অর্জন করে, না প্রতিষ্ঠান, এই যে একটু আগে আমি কথাটা বললাম জি। যে
মন হলো আগ্নেয় বাষ্প, মন হলো আপনার বায়ু। এগুলো পড়ে কি এটাকে শিক্ষা বলে? এটা কি জ্ঞান অর্জনের কি বলে? শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে, পরিস্তর না, সেটাই আমি বলছি। ব্যবস্থা পরিবর্তন করেন, কিন্তু মেয়েদেরকে আপনি যদি স্বশিক্ষা না দেন, তাদেরকে যদি প্রাতিষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ আপনি না করেন- শোনেন, জি আপনি শোনেন, বলেন। আমি বলছি মেয়েদের শিক্ষার কোনো প্রয়োজন নেই, আচ্ছা, শিক্ষার প্রয়োজন নাই। মেয়েরা, হ্যাঁ। আমি একটা কথা বলে থাকি যে মেয়েরা একটা ফুটবল টিমের 10 জন মেয়ের, এই 10 জন খেলোয়াড়ের যে গুরুত্ব, জি একজন গোলকিপারের গুরুত্ব হলো সমান। গোলকিপার ছাড়া এই দলটা যত শক্তিশালী হোক জিততে পারবে না। তাইলে এই নারী হচ্ছে গোলকিপার, একটা সংসারের গোলকিপার। তাকে কেন্দ্র করে স্বামী কার, তাকে কেন্দ্র করে সন্তান সন্ততি, তাকে কেন্দ্র করে আত্মীয় স্বজন। মানে নারীকে আপনি গুরুত্ব প্রদান বেশি করছেন। আমি তো বেশি জি। করবো, কিন্তু বেশি করবো তার ক্ষেত্রে। জি, মানে সে যখন আসলে পরিপূর্ণ, তখন সে বিবাহ পরবর্তী পর্যায়ে নারী গুরুত্বপূর্ণ, কিন্তু বিবাহের পূর্ববর্তী পর্যায়ে সে নাবালক বা তার ওই জায়গাগুলোর প্রয়োজন নেই, এরকম ভাবে আপনি- না সেইটাই, কিন্তু আমি তো এখন বলতেছি যে এখন যে সময় পড়ছে নারী, আমার মেয়ে নেই, আচ্ছা, আমার মেয়ে নেই, জি আমার 3টা ছেলে। আমার যদি মেয়ে থাকতো আমি তাকে লেখাপড়া শিখাইতাম, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতাম। জি তার কারণ হলো একটা ভালো ছেলে পাইতে গেলে এ সময় যে আমার মেয়ে লেখাপড়া জানে না, এই জন্য শিক্ষিত কোনো ছেলেকে পাওয়া যাবে না। দেখেন কিরকম কন্ট্রাডিকশনের কথা। আচ্ছা, কাজেই আমাদের শিক্ষাটা, নারীর শিক্ষা এমন হতে হবে, এদের যে শিক্ষার যে বিষয়গুলো থাকতে হবে যাতে সংসার তারা করতে পারে। এই যে নারী চাকরি করে, নারী ধরেন একটা বিশেষ ক্যাডারের, এরকম বাস্তব কথা বলে, একটা বিশেষ ক্যাডারের নারী, জি তার স্বামী ব্যবসায়ী, জি। একটা থাপ্পড় দিল, ওই দিনে বলবে গুড বই, তোমার মতো স্বামীর দরকার নাই। আচ্ছা, এরকম ঘটনা ঘটতেছে। এখানে ডিভোর্স প্রথম হলো, সেখানে একটা ছেলে, জি এরপরে আবার বিয়ে হলো একই নারীর, সেখানে আরেকটা ছেলে, এরপরে আরেকটা বিয়ে হলো, সেখানে আরেকটা ছেলে, চতুর্থ স্বামীর সংসার করতেছে, এরকম অনেক আছে। আর পথিঘাটে ডিভোর্সি নারীর কোনো অভাব নেই, যেখানে 75% নারীরা বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে, তাতে অভিভাবকের কোনো ই নেই, চাকরি করে, তার পায়ের নিচে মাটি আছে। না, এটা সোশ্যাল মিডিয়ায় আলোচনাটা হচ্ছে, যেহেতু আপনার পরিচয়টা জানা দরকার। উনি দার্শনিক আবু মহি মুসা। তবে একটা প্রশ্ন এখানে আমাদের গ্রিন পার্টির মহাসচিব আপনাকে ছুড়ে দিয়েছেন যে নারীদের উচ্চশিক্ষার প্রয়োজন আছে, কারণ নারীদের কোন পরিবেশে পড়াশোনা করবে, কোন পর্দায় করবে এবং কোন পরিস্থিতিতে কী কী বিষয়ে শিক্ষা গ্রহণ করবে সেটা আলোচনা হতে পারে। কিন্তু নারীদের শিক্ষার বিরুদ্ধে কি যাওয়া যাবে? আমি তো নারীদের শিক্ষা, আমি তো এখনই বললাম আচ্ছা, নারীদের শিক্ষার প্রয়োজন আছে। আর কোন শিক্ষা শিক্ষিত করবে সেটা এই শিক্ষা, ওই যে দর্শনের ফার্স্ট কোর্টের বইতে আছে, হিরাক্লিটাস বলছে মন হলে আগ্নেয় বাষ্প। এই শিক্ষাটা যেরকম করে শেষ সার্টিফিকেট এমএ পাস করলো, তাতে কি লাভ? আচ্ছা, আর বিষয়টা কি? এমনি বলা হয়েছে যে পৃথিবীর 99.99% মানুষের জ্ঞান হলো পশু পাখির জ্ঞানের চেয়ে কম। সঞ্চালনা করে। হ্যাঁ, তো এখন আসলে বিষয়টাকে আমরা সহজে চলে আসি। আমাদের এই ভূখণ্ডে আমরা বেশিরভাগই অশিক্ষিত, অর্ধশিক্ষিত। আমাদের আসলে যে আপনি শোনেন, সাধারণীকরণ, আমি বলি, আমাদের এই ভূখণ্ডের আমি মানুষের বলি, মধ্যে- শোনেন, জি আমি বলি, আপনি সহজ ভাষায় দর্শন, এটা তো সহজ ভাষা না, আপনি সহজ ভাষা কিভাবে নিয়ে আসবেন? আমি যেটা লোহা সেটাকে লোহা বলতে হবে, যেটা স্বর্ণ সেটাকে স্বর্ণ বলতে পারে। এখন সেক্ষেত্রে কোনো আপত্তি নেই, আপনি লোহাকে লোহাই বলেন, স্বর্ণকে স্বর্ণই বলেন, কয়লাকে কয়লাই বলেন, কিন্তু দর্শন অত্যন্ত কঠিন দুর্বোধ্য বিষয়। কিন্তু মানবকে আপনি যখন নারী এবং পুরুষ আকারে আপনি পার্থক্য করবেন, বৈষম্যের পর্যায়ে রাখবেন, তখন এটাকে বিস্তারিত এবং গভীরে যেতেই হবে আপনার। আমি তো সেটা অস্বীকার কিছু না। আমি তো এখন আপনি যেহেতু বলছেন নারী বিচ্ছেদ, নারী বিবাহ, বাল্য বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ, এই বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যে আপনার শিক্ষা চলে আসছে, দর্শন চলে আসছে, বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতি চলে আসছে, ধর্ম চলে আসছে। তো এই বিষয়গুলোকে আসলে আলাদা আলাদাভাবে এক একভাবে অর্থে মানে প্রতীয়মান করা প্রয়োজন। এখন আপনি যদি আপনার জীবনকে বা আপনার দর্শনকে ধর্মকেন্দ্রিক
বিস্তারিত বর্ণনা দেন সেটা হবে একরকম, বিজ্ঞান কেন্দ্রিক বর্ণনা করেন সেটা আরেক রকম, সংস্কৃতি কেন্দ্রিক, অর্থনীতি কেন্দ্রিক, পরিবেশ পরিস্থিতি কেন্দ্রিক বা এই ভূখণ্ড কেন্দ্রিক, তা আসলে কোনোটার সাথেই কোনোটা মিলার কোনো উপায় নেই। তো বিষয়টা আসলে এতই সহজ, একটা নারী অথবা একটা পুরুষ সে আসলে তার জীবনের যতক্ষণ বিবাহ না হয় অথবা একটা পার্টনার না পায় সে তাকে পূর্ণাঙ্গ মনে করে না। এখন আপনি যখন অলৌকিকতার মাধ্যমে এটা সমাধান দিতে চাইবেন তখন আসলে বিষয়টা একটু পার্থক্যের মধ্যে চলে আসে। আমি কিন্তু গাইডলাইন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন এটা সরকারের দায়িত্ব, এটা জি। কিভাবে, আমি তো বলছি নারীর শিক্ষার দরকার আছে, নারীর শিক্ষার দরকার, আর কি শিখবে সেটারও কথা। কি শিখবে? সে তার স্বনির্ভরতার বিষয়ে শিখবে, সে তার সক্ষমতার বিষয়ে না না, শিখবে। এখানে শোনেন, বাস্তব জি। কথা শোনেন। গ্রামে একটা প্রবাদ ছিল, বিয়ে দাও ধনীর ঘরে মেয়েকে, বিয়ে করাও গরিবের ঘরে ছেলেকে, একটা ব্যালেন্স রাখার জন্য। এখন পুরুষ হিসেবে যদি নারী মানে থাকে, আর্থিকভাবে সচ্ছল থাকে, সে চাকরি করে সে তখন স্বামীকে অতটা গ্রহ্য করে না, যেটা এখন আমরা বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখছি। আপনার দৃষ্টিকোণে আমার দৃষ্টিকোণে এক হবে না। এখন বিষয় হচ্ছে যখন নারী শিশু থাকে আর যখন সে সাবালক হয়, তো শিশুকালের যে নারীত্ব সুলভ যে সমস্ত প্রয়োজন এবং চাহিদা ছিল, সাবালক সময়ের ওই বিষয়গুলো মানে তার জন্য প্রযোজ্য না। কারণ বিষয়টা হচ্ছে এরকম, যায় দিন একরকম, আসে দিন আরেক রকম। অতীত মানে হচ্ছে অভিজ্ঞতা, বর্তমান মানে হচ্ছে বাস্তবতা, আর ভবিষ্যৎ সে তো সম্পূর্ণ অজানা, সেটা বর্তমানের উপর ভিত্তি করে। এখন আপনার সরকারের প্রতি অথবা আমাদের জন্য আসলে করণীয় খুব সুন্দরভাবে যদি বলেন আর আমি তো এটা খুব আমি তো বললামই, এখন যদি আমার কথা না বোঝেন, না আমি দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি। এটা একটা কারিকুলাম, একটা শিক্ষা, কি কি শিক্ষা মেয়েদের করা উচিত যে সংসারটা টিকিয়ে রাখার জন্য। আপনি কি সংসার টিকিয়ে রাখতে চান না? আমি কি নারীদের বিরুদ্ধে কথা বলবো? প্রত্যেকটা মানুষেরই জৈবিক এবং দৈহিক চাহিদা আছে, আচ্ছা, নারী ঠিক হোক আছে। পুরুষ হোক। আমি তো এখন বিষয়টা হচ্ছে আপনি যখন এটা গভীরে ঢুকে গেলেন, একটা পুরুষের তুলনায় নারীর দৈহিক আকাঙ্ক্ষা এটা একটু বেশি প্রাকৃতিকভাবে। তো এটাকে আপনি ব্যালেন্স করবেন কিভাবে? আরে মানে সেই নারীটা কি দুইটা করে বা তিনজন নারীর দুইজন করে, ওইটাকে কিভাবে ব্যালেন্সটা করবেন? আর আকাঙ্ক্ষা যদি তার বেশি আছে, সে যদি কন্ট্রোল না করতে, এই জন্য পর্দা এই জন্য ইসের ভিতরে তাকে থাকতে হবে। আমি এখন পর্দা বলতে সে কি জাতীয় পরিচয়পত্র প্রণয়ন করবে না করবে না? দেখা গেছে অনেকেই ইতিমধ্যেই দেখা গেছে বলা শুরু করে দিয়েছে, আমরা ছবি তুলবো না, আমরা শুধু আঙুলের ছাপ দিয়ে। আপনি কিন্তু এই যে ভিডিওতে কি বলে, ইউটিউবে অনেক নারী জি এই নারীদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলে থাকে, আপনি এগুলো দেখবেন। আমি যে কেবল বলছি সেটা না, অনেক নারী এখানে ভালো ভালো কথা বলে। আমি আসলে সমাধান দেওয়ার পক্ষে না, এই মুহূর্তে দায়িত্বরত না। আমরা একটা অনুষ্ঠান করছি এবং সেই অনুষ্ঠানটা মানুষের মাঝে বিভিন্ন ধরনের অনুসন্ধিৎসামূলক বিভিন্ন জিজ্ঞাসা চলে আসুক, একটা ভালো অবস্থানে সেটা সমাধান হোক, সেটাই আমাদের আপনি কি পক্ষে। চান মেয়েরা বের হইয়া তারপরে তাদের চরিত্র শেষ করে দিয়ে বাসায় ফিরুক? না না না, আপনি পথে ঘাটে দেখবেন, এটা আপনি শোনেন, পথে ঘাটে দেখবেন যে জি। কি তোমার স্বামী কি করে, না আমার স্বামী হয়েছে, ডিভোর্স হয়ে গেছে। আপনি দেখবেন পথে ঘাটে এরকম অহরহ পাওয়া যায়। 75% যদি যেটা হয়ে গেছে সেটা আপনি সমাধান করতে পারবেন না, কিন্তু যেটা হয়নি এই সেটা জন্যই তো সমাধান করতে পারবেন। এই জন্যই তো এবং এই জন্য আরো তো যেন আমি কম হয় সেই জন্য ভাবতে হবে। এই জন্য তো এখন আমরা শুধু দুশ্চিন্তা নিয়েই ভাবলাম, সম্ভাবনা নিয়ে আমাদের ভাবনা নাই। ঠিক আছে, প্রয়োজন নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্বন্ধে বলতে চান, নারীরা কতটুকু লেখাপড়া করছে, কি বলতেছে বলতে আপনি কথা বলবেন? না, আমি তো গাইডলাইন দিয়েই দিচ্ছি। আর সরকার করুক না, যদি না পারে তাহলে যদি প্রয়োজন হয় যে কি শিক্ষা হওয়া উচিত, আমার তো তার করতে হবে যে আমার সংসারটা কিভাবে টিকে রাখতে হবে। আপনার সে বিসিএস আপনাকে একটা সম্পূরক জিজ্ঞাসা করি আপনার প্রতি। আমি একজন নারীর প্রতিনিধি, সেই নারী হঠাৎ করে মিসিং হয়ে গেল, হারিয়ে গেল, সেই নারীকে খুঁজে পাওয়ার জন্য আমি কি ধরনের ব্যবস্থা নেব? যেহেতু নারী পর্দাশীল সম্পূর্ণভাবে, তার শুধু আঙুলের ছাপটাই আছে জাতীয় পরিচয় করতে অথবা আমাদের ডকুমেন্ট রাষ্ট্রীয়ভাবে। সে কিভাবে হারাই গেল, কিভাবে বেড়ালে, একা একা যাচ্ছিল কোথায়,
সে চলে গেছে ঘর, মনে করেন আইসা দেখলাম ঘরে তালা মেরে ছিলাম, তালা মেরে বেরোইছি আমি কর্মস্থল থেকে আসার পরে দেখলাম আমার ঘরে তালা ভাঙা ও নাই। এখন এই মুহূর্তে আমার বাসায় কোনো ডকুমেন্টারি নাই। আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করিনি, আমার এখানে সিসি ক্যামেরা ছিল না অথবা অন্যান্য ধরনের কেয়ারটেকার ছিল না, সিকিউরিটি ছিল না। এই মুহূর্তে আসলে আপনি ধরেন একটা গাইডলাইন দিয়েছেন, জাস্ট আমাকে পরামর্শটা দেন আমি কোন ধরনের উপায়ে কিভাবে অভিযোগ করবো এবং এটা সমাধান কিভাবে নিয়ে আসবো। এখন আপনার যদি কোনো কিছুই না থাকে, হ্যাঁ, তাহলে আমার ঘর ছিল, এটা ঘর আছে আমার। না ঘর আছে, আপনি কি করবেন, আপনি ইসে আপনি থানায় গিয়ে জিডি করেন। কিভাবে করবো? আপনি জিডি করেন, নাম লিখলাম, কিন্তু এটা বের করবে কিভাবে? বের সে পুলিশের ব্যাপার। জি, পুলিশের ব্যাপার। পুলিশকে একটা আমার কথা বলেন। পুলিশকে একটা সমাধান দিবেন না? না না, আপনি কি তার তো আইডেন্টিটি নাই, তাকে তো আপনি সন্দেহ করবেন না। আইডেন্টিটি না থাকলে আচ্ছা, আপনি সরাসরি একজন নিয়ে আসেন। আপনি তো আপনি একদিকে বের হয়ে যাবেন ইচ্ছা মতো। পরিষদের ইউনিটের সমন্বয় আমাদের মাঝে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন গবেষণা পরিষদের সমন্বয়ক জনাব এলিজা রহমান, নারী নেত্রী এলিজা রহমান। তো আমরা আসলে এলিজা রহমানের কাছে জানতে চাই যে বাল্য বিবাহ রোধে এবং আমাদের বিবাহ বিচ্ছেদের বিষয়ে কিছু বলার জন্য। আসলে আমি কিছু বলতে চাইছিলাম না, এবং রাজু আহমেদ খান আজকে যে আমাদের গ্রিন পার্টির পলিটিক্স ক্লাবের আমাদের যে ঘোষণার যে আমাদের আজকে এটা গ্রিন পার্টির পেজ থেকেই হচ্ছে আজকে হচ্ছে, যে যাই হোক, তা আমি আসলে মানে একবার উঠেও গিয়েছিলাম যে কিছু বলবো না এই কারণে, কিন্তু আসলে মানে কিছু কিছু বিষয় যারা নারী বিদ্বেষী এ ধরনের মানুষের কাছে নারীদের সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞেস করাটা আসলে উচিত না। এবং উনি যে বারবার বলছে যে আমি গাইডলাইন দিয়ে দিয়েছি মুসা ভাই, উনি বলছে উনি তো আসলে গাইডলাইন দেওয়ার কোনো অথরিটি ওনার নাই। এবং উনি যেভাবে কথাগুলি বলছিলেন এবং ভদ্রতার কারণে আমাদের মানে গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, আমাদের মহাসচিব মাসুদ ভাই, উনি সেটাকে আপনার কিছুটা মানে মডিফাই বা কিছুটা মানে অন্যভাবে সেটাকে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু উনি তো আসলে একটা প্রাগৈতিহাসিক যুগে আছে, এবং ওনাকে আমার মনে হয় যে আর এই বিষয়ে আর যদি আমরা কথা বাড়াই আমাদের এই যে মানে আমাদের এই গবেষণার বিষয়ে এই বিষয়ে অন্তত পক্ষে, তাহলে আমাদের আসলে এটা আমাদের মানে আমাদের গ্রিন পার্টির গবেষণার মানে এখানে আমাদের একটা মানুষের একটা বিরূপ একটা ধারণা হবে। কারণ অনেকেই নারীর স্বাধীনতা বা অনেকেই নারীর শিক্ষার ব্যাপারে অনেকে আপনার মানে তেমন একটা মানে আগ্রহ প্রকাশ করেন না, এবং তারা কিছুটা মৌলবাদী তাদের চিন্তা ভাবনা আছে। কিন্তু এখানে মুসা ভাই এখানে মৌলবাদী চিন্তা ভাবনা অনেক কিছু মানে একবারে সে তার অনেকটা বাইরে সে চলে গেছে। এবং আমি আসলে এটা আমি কারণ সে আমার একজন প্রবীণ মানুষ, সে তারপরও মানে আমি কথা বলছি যে আসলে ওই মুখে ভদ্রতা রেখে কাউকে মানে কারো সম্বন্ধে বলাটা উচিত না। এবং আমার মনে হয় যে এই যে বলছে যে হ্যাঁ মহিলাদের পড়াশোনা করা উচিত না, আবার বলছে যে ঠিক আছে কতদূর পড়াশোনা করা উচিত সেটা আমি বলে দিচ্ছি না, আমি বলতেছি সেক্ষেত্রে এই ধরনের কথাবার্তা যদি আমরা বলি আমাদের এইসব চ্যানেলে, তাহলে আমাদের চ্যানেলের প্রতি মানুষের ধারণা হবে জমে যাওয়ার কিছু না। এই সম্বন্ধে এইভাবে কথাবার্তা বলা উচিত না। আমাদের মাঝে সে থ্রি ফোর পড়াশোনা করছেন, মানে পারলে তো মেয়েদেরকে মানে ঘরে থেকে দাঁড়িয়ে না বাইর হয়, সেটাই সে বলতে চাচ্ছিলেন, সেটাই সে বলতে ধন্যবাদ মাননীয় মহাসচিব এবং ধন্যবাদ গবেষণা সমন্বয়ক এলিজা রহমান। আসলে বিষয়টা আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে একটা গ্রিন পার্টির একটি পেজ, এবং এই পেজ থেকে আমরা যারা কথা বলছি চারজনই আমাদের গ্রিন পার্টির বিভিন্ন দায়িত্বে আছি, এবং কথা বলছেন দার্শনিক আবু মহিম মোসা, উনি গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান। তার একটা মতাদর্শ নিশ্চয় আছে, সেগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। এখানে নারীদের শিক্ষার বিরুদ্ধে উনি কোনো কথা বলেননি, উনি বলেছেন নারীদের শিক্ষার ধরনটা একটু আলাদা, কারণ নারীদের কর্মক্ষেত্র, নারীদের বিচরণ, নারীদের সেক্ষেত্রে তাদের যেই শিক্ষার প্যারামিটার, সেই প্যারামিটারগুলো আমাদের বুঝতে হবে। এখন আমাদের নারীদেরকে যদি চাঁদে অবতরণ শেখাই তাতে কোনো লাভ হবে না।
তাদেরকে তাদের রুটিনের মধ্যে থাকতে হবে। কি বলেন মাসুদ? এবং এটা বিষয়টা হচ্ছে- প্রশ্ন আসবে, বিতর্ক হবে, জি, কিন্তু জি, জি। কোনো অবস্থার জন্য আমরা অনিয়ারে উত্তেজিত উত্তেজিত না হই, তাহলে আমাদের গ্রিন পার্টির বদনাম না হবে। না উত্তেজিত তো হইনি, এখন বিষয়টা হচ্ছে যে উত্তেজিত তো আসলে হইনি, আমরা আচ্ছা, উত্তেজিত কথা হয়নি। বলছিলাম, হ্যাঁ, তারপর জি। তোমার কথাই বলতে দিলেন না। প্রত্যেকটা মানুষেরই হাতে 5 আঙ্গুল সমান না, হ্যাঁ। তো আসলে প্রত্যেকটা মানুষেরই স্ব প্রতিভা থাকে, যোগ্যতা থাকে, দক্ষতা থাকে। এখন কোন নারী যদি স্বেচ্ছায় চায় মঙ্গল গ্রহে যেতে চায়, তাহলে তার যাওয়া প্রয়োজন, তাকে আমরা আটকে রাখবো না। সেই ধরনের বিষয় আমাদের দার্শনিক তারপরে আরো অনেক কাজ রয়ে গেছে যেগুলো ভাবা উচিত। না, তারপর অনেক কাজ রয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে মঙ্গল গ্রহে যাওয়ার চেয়ে তার সংসার গোছানো, বাচ্চাদের পড়াশোনা করানো এবং নিজে কিছু লেখাপড়া শেখা, এবং সেই লেখাপড়ার আসলে কোনো লিমিট থাকে না যদিও, তারপরেও আমাকে গুরুত্ব, মানে আবু মহিদ মুসা বলেছেন যে গুরুত্ব অনুসারে আমাকে পড়তে হবে। এখন দেখা যাচ্ছে যে আমি বাড়িতে যে গৃহকর্ত্রী, আমার কিছু লেখাপড়া যা থাকতেই হবে, নাহলে আমি বাচ্চাদের পড়াবো। তো সেই ক্ষেত্রে সেই তাকে উচ্চ পর্যায়ের বিসিএস ক্যাডার হয়ে যে সব ক্ষেত্রে সবাইকেই যে মেসেজ হতে হবে তা কিন্তু না, এইটুকু বুঝতে হবে আমাদের। এটা কি আসলে গড় পরিমাপে আমাদের নেয়ার কোনো সুযোগ নেই। একটু আমরা সমস্ত নারীকেই ঘরে রাখবো, আমাদেরকে সমস্ত নারীকেই প্রশিক্ষণ দেব, সমস্ত নারীকেই বিভিন্ন শ্রমকর্ম পেশায় নিয়োজিত করব না, তাহলে আমাদের ভুল হবে। আমাদের অনেক সময় অনেক প্রশ্ন থাকে, সেগুলোর জি। মধ্যে মিথস্ক্রিয়া তৈরি হয়। জি। দার্শনিক আবু মহিদ মুসা উনি কিন্তু অনেক বড় মাপের দার্শনিক, জি। এবং উনি যেই জিনিসটা বোঝানোর নিঃসন্দেহে। চেষ্টা করছেন আমরা অনেক সময় ভুলও বুঝতে পারি। তো মহি ভাই, আপনি মাথা ঠান্ডা রেখে কিছু বলেন, আমরা আলোচনা এখানে শেষ না করি। না শোনেন, জি আমি যে বক্তব্য থেকে দর্শনের বক্তব্য, জি এটা বোঝার মতো লোক আমি কখনোই আমি পাইনি, খুব কম। কম, হ্যাঁ। আমার অনেক ডক্টরেট ডিগ্রি বন্ধু। এখন এইরকম পরিবেশে যদি আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করেন, জি জি, এটা গ্রিন পার্টির আমাকে তো বলেই থাকে যে আমি নারী বিদ্বেষী। আমি বলছি 80% কাজ নারীরা করে থাকে সংসারে, আচ্ছা আচ্ছা আর- আর 20% পুরুষ। তাহলে আপনি নারীর পক্ষেই বলেছেন। না, আমি তো নারীর মঙ্গলের জন্য বলছি, মঙ্গলের জন্য বলেছেন। তারা মঙ্গলের জন্য। ডিরেল না হয়ে যায়। আচ্ছা। বাইরে, ঘরের বাইরে থেকে আমি চাকরি করবে কেন সে, যেখানে যেখানে আপনার কি 26 লক্ষ না 25 লক্ষ ছেলে বেকার। আজকের আপনি শোনেন 24 লক্ষ বেকার, সেখানে একটা 27 লক্ষ, হ্যাঁ। একটা মহিলাকে আপনি পুলিশ সার্জন হিসাবে নিয়োগ দিচ্ছেন। আচ্ছা, আজকে আলোচনা আমি এখানে শেষ করব আমি কিছু কথা বলে। কারণ হলো যে আলোচনা করতে গেলে আমরা তো এখন অন্য অন্য দলের সঙ্গে নাই, আমাদের নিজের দলেরই 4 জন। আমরা যদি এই বিষয় নিয়ে যদি এখন একটা কলহ করি বা আমরা যদি এটা চুলচেরা বিশ্লেষণ করতে যাই, আমাদের গ্রিন পার্টির ক্ষতি হবে। আমরা আলোচনার বিষয় ছিল বাল্যবিবাহ, সেটার বয়স নির্ধারণ করেছি, ঋতুচক্র হওয়ার পরে তার বিয়ে দেওয়া উচিত, এবং পরবর্তী আলোচনা ছিল বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদের নানান স্তর উনি ব্যাখ্যা করেছেন, এবং আমাদের এখানে অনেক শিক্ষিত এবং মার্জিত বক্তাও আছেন, এবং সেই সাথে বয়সের দিক দিয়ে অত্যন্ত প্রবীণ আবু মহিদ মুসা দার্শনিক, উনি যে ব্যাখ্যাটা করেছেন সেই ব্যাখ্যা সবসময় আমরা ধারণ করতে পারবো না, অনেক বোঝার ব্যাপার আছে। উনি বলেছেন যে নারীদের যতটুকু দরকার ততটুকুই করা দরকার, কিন্তু সেটারও একটা লিমিট আছে, সেটা ঠিকই আছে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আগামীতে আমরা আবার বিতর্ক করব, আরও অন্য বিষয়ে যাব এবং গবেষণা হবে। আপনাদের কোনো মতামত থাকলে মতামত দিবেন। আমরা আসলে আমাদের আবু মহিদ মুসা কোনো নারী বিদ্বেষী নন, উনি বলেছেন 80% কাজই নারীরা করেন, নারীদেরকে উনি শ্রদ্ধাই করেন, এবং আবার ওনাকে নারী বিদ্বেষীও কিন্তু আমাদের কেউ বলেননি, আমাদের নারী নেত্রীও বলেননি। আমার নারী নেত্রী জানতে চেয়েছি তাদের লেখাপড়ার লিমিট কি হতে পারে। তো আমাদের মাসুদ উনি বলছেন যে নারীদের লেখাপড়ার লিমিট কোনো ধারাবাহিকতাভাবে কোনো লিমিট সীমাবদ্ধ করা নেই, যদি সে মঙ্গল গ্রহে যেতে চায় যেতে পারেন। তবে আমি বলেছি যে না, তার মঙ্গল হবে সংসারের কাজগুলো আগে সামাল দিয়ে তাকে আরও যতদূর সম্ভব নাসা বা মঙ্গল গ্রহ। ঠিক আছে, আজকে আলোচনা এখানে শেষ করব, কিন্তু আমি এখন দার্শনিকের শিষ্য হিসেবে বলতে চাই, আমার কাছে একটা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি এখানে বিতর্ক জটিলতার আকার ধারণ করতে পারে, এবং যেহেতু লাইভ প্রচার হচ্ছে এবং লাইভ প্রচারের মধ্যে আমাদের গ্রিন পার্টির কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। আজকে আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন দার্শনিক আবু মহিদ মুসা, ভালো থাকবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান গ্রিন পার্টি দার্শনিক আবু মহিদ মুসা, এবং ভালো থাকবেন মাননীয় মহাসচিব গ্রিন পার্টি মাসুদ, এবং গ্রিন পার্টি গবেষণা পরিষদের সমন্বয়ক এলিজা রহমান। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।